আজ আমি ২০২৫ সালের সেরা চাইনিজ ড্রামা মুনলাইট মিস্টেকের সকল পর্বের বাংলা এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই ড্রামার নায়িকা ছিল একজন চন্দ্রদেবী এবং নায়ক ছিল শয়তানদের দেবতা। যেখানে দেবীর জন্য ভালোবাসাকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেখানে সে একজন শয়তানের দেবতার প্রেমে পড়ে, যেটাই তাদের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনে। তো চলুন দেখে আসা যাক তাদের শেষ পরিণতি কি হয়েছিল। শুরুতে আমাদেরকে নিং সিটি দেখানো হয় এখানকার গভর্নরের মেয়ে প্রিন্সেস সুহো। তো এই ছোট্ট প্রিন্সেসের ইমমর্টালিটির বিষয়ে জানার অনেক বেশি ইচ্ছা, এমনকি ও নিজেও একজন ইমমর্টাল হতে চাইতো, যার কারণে সবসময় বিভিন্ন ধরনের বই বা তালিসমান নিয়ে ব্যস্ত থাকতো। তবে ওর বাবা এটা একদমই পছন্দ করতো না। সবাই ওকে বোঝানোর চেষ্টা করে যে ইমমর্টাল বলতে কিছুই হয় না, তবে তারপরও ওর কেন জানি না এটা বিশ্বাস হতো না। সুহো মনে মনে বিশ্বাস করতো ও ঠিকই একদিন ইমমর্টাল হয়ে দেখাবে। তো একদিন ওর বোন শিয়ের সাথে একটি মেলায় যায়, তখনই ওদের উপরে একটি খারাপ ডেমন আক্রমণ করে। ডেমনের আক্রমণে শি তো অনেক বেশি আহত হয়, এমন মনে হচ্ছিল যে ওখানেই মারা গিয়েছে, যেটা দিয়ে সুহো অনেক বেশি কান্না করে। সুহো আকাশের দিকে তাকিয়ে বলে যদি সত্যি কোনো ইমমর্টাল থেকে থাকে তাহলে যেন সে এসে শিকে বাঁচায়। তখনই চারদিকে বেগুনি রোশনিতে ছেয়ে যায়। দেখা যায় সেখানে আবির্ভাব হয়েছে ডিভাইন লর্ড পার্পল মুন, তবে তার মুখ আমাদেরকে দেখানো হয় না। ডেমনটি এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ডিভাইন লর্ড সেখানে ওই ডেমনটিকে মেরে ফেলে। এরপর সুহো ওনার কাছে রিকোয়েস্ট করে যাতে শিকে সে বাঁচায়। ডিভাইন লর্ড বলে সে অলরেডি মারা গিয়েছে, যদি সে তাকে বাঁচায়ও তাহলে এর জন্য সুহো তাকে কি দেবে। সুহো বলে এখন আমি অনেক বেশি ছোট, তাই আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই, তবে আমি আপনাকে কথা দিচ্ছি যখন আমি বড় হয়ে ইমমর্টাল হয়ে যাব তখন আপনার ঋণ অবশ্যই পরিশোধ করব। এতে তখন ওই ডিভাইন লর্ড আর কিছুই বলে না, সে শিকে বাঁচিয়ে তোলে। ডিভাইন লর্ড শি এবং সুহোর সকল মেমোরি ভুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে যখন সুহোর জ্ঞান ফেরে তখন ওর ডিভাইন লর্ডের বিষয়ে সবকিছুই মনে ছিল, শুধুমাত্র তার চেহারা বাদে শির কিছুই মনে ছিল না। হঠাৎ কোনো একটি অজানা কারণে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে শিকে আর বাঁচানো যাবে না। তবে হঠাৎ করে সেখানে একটি তাওয়িস্ট বা প্রাচীন গরুর আবির্ভাব ঘটে, সে শিকে বাঁচিয়ে তোলে। তবে তাওয়িস্ট শিয়ের বাবার কাছে বলে শিয়ের ডেস্টিনি কোনো সাধারণ ডেস্টিনি নয়, তাই তাকে মর্টাল রিয়ালাম থেকে দূরে থাকতে হবে। এই জন্য যেন তাওয়িস্টের সাথেই শিকে সে পাঠিয়ে দেয়। জেনে শুনে বাবা আর সুহোর দুজনেরই মন খারাপ হয়ে যায়। তবে শিকে বাঁচানোর জন্য ওরা শিকে তাওয়িস্টের সাথে পাঠিয়ে দেয়। খুব তাড়াতাড়ি সুহোর বাবা সুহোকে চংজন নামের একটি ছেলের সাথে এনগেজমেন্ট করিয়ে দেয়, যার বাবা মা মারা গিয়েছিল। সুহো এবং চংজনের মধ্যে ভালো একটি বন্ডিংও তৈরি হয়ে যায়। দেখতে দেখতে ওরা দুজনেই বড় হয়ে যায়। তবে এখনো সুহো ওদের এনগেজমেন্টটা সিরিয়াসলি নেয়নি, ও তো চংজনকে নিজের বন্ধু হিসেবেই দেখতো। যদিও সুহোর বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই বদলে গিয়েছিল, কিন্তু তারপরও ওর একটি জিনিস তো বদলায়নি, এখন ও ইমমর্টাল হওয়ার জন্য মরিয়া। এই হলো মাস্টার শুন, যে মর্টাল রিয়ালামে সবার গুরু। তো মাস্টার শুনের কাছে আজকে এসেছে সুহো। সুহো তাকে জিজ্ঞাসা করে যে আমি কি করে ইমমর্টাল হব, এটা না বললে আজকে আমি এখান থেকে আপনাকে যেতে দেব না। মাস্টার শুন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সুহো তাকে আটকে নেয় আর বলে যতক্ষণ না আপনি বলছেন ততক্ষণ এখান থেকে এক পাও নড়তে পারবেন না। এতে মাস্টার শুন তখন বলার জন্য রাজি হয়ে যায়। মাস্টার শুন বলে এখান থেকে কিছু দূরেই একটি প্যাভিলিয়ন রয়েছে, যেখানে ইমমর্টালদের তরফ থেকে একজন দূত এসেছে। তবে তার সাথে দেখা করা এতটাও সহজ নয়, কারণ সে কারোর সাথে দেখা করে না। তুমি যদি তার সাথে দেখা করো তাহলে সেই তোমাকে বলতে পারবে যে কি করে তুমি ইমমর্টাল হতে পারো। আর তোমাকে বলে রাখা ভালো সে একজন বিজনেসম্যানের রূপে এখানে আছে। সুহো বলে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, আমি তার সাথেই দেখা করব। কিন্তু তুমি যদি আমাকে মিথ্যা বলো তাহলে ভেবে রেখো যে তোমার অবস্থা আমি কি করব। এটা বলেই সুহো সেখান থেকে চলে যায়। তখন গিয়ে মাস্টার শুন সেখান থেকে তড়িঘড়ি করে পালাতে থাকে। এটা দেখে ওনার দুই শিষ্য জিজ্ঞাসা করে আপনি কেন পালাচ্ছেন, আপনি তো ওনাকে সত্যিটা বলে দিয়েছেন। মাস্টার শুন বলে আরে না, আমি ওকে মিথ্যা বলেছি, এখন আমাকে এখান থেকে পালাতে হবে। আর তোমরাও বা কি, ইমমর্টাল বলতে কিছুই হয় না, কতবার বলেছি তোমাদেরকে। এদিকে আমরা সুহোকে দেখতে পাই যে ওই প্যাভিলিয়নে পৌঁছে গিয়েছিল। তবে এটা দেখেই বোঝা যাচ্ছিল এটা একটি ব্রথল। সুহো চারদিকটা দেখে মনে মনে ভাবতে থাকে কোনো ইমমর্টাল কেন এখানে আসতে যাবে, দেখে তো মনে হচ্ছে এটা কোনো ডেমনের রাস্তা না। চ্যাংশান নামের একটি ছেলে এসে সুহোকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো।
সুহো তখন বলে, আমি তোমার মাস্টারের সাথে দেখা করতে এসেছি। এই দেখো, তার জন্য অনেক উপহারও নিয়ে এসেছি সাথে করে। দেখা যায় সুহো তো নিজের সাথে করে অনেক সোনাদানা নিয়ে এসেছিল। সুহো বলে, কই তোমাদের মাস্টার, তাকে ডাকো। তখনই সেখানে মাস্টারের এন্ট্রি হয়, যার নাম হলো ফ্যানিউ। সাথে সে পোলার রাজ্যের ডেমন কিং এবং ব্রাইট মুন প্যাভিলিয়নের মাস্টার। ফ্যানিউ তখন সুহোকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো আর তোমার নাম কি? সুহো নিজে পরিচয় দেয় যে ও হলো এখানকার রাজকুমারী। সুহো আরো বাড়িয়েও বলে ও হলো একজন ইম্মর্টাল। তবে তখন ফ্যানিউ ওকে নিজের কাছে নিয়ে আসে আর ওর গন্ধ শুকে বুঝে ফেলে ও একজন সাধারণ মানুষ। সুহো তো বুঝতে পারছিল না যে কেন ফ্যানিউ ওকে নিজের কাছে নিয়ে এসে ওর গন্ধ শুকলো। এটাতে তখন ও ফ্যানিউকে নিজের কাছে টেনে নেয় আর ওর গন্ধ শুকে। এরপর ও ফ্যানিউকে বলে, এবার হিসাব বরাবর আছে। ফ্যানিউ এতে রেগে যায় আর নিজের শক্তি ব্যবহার করতে যায়। তবে তখনই চ্যাংশান এসে ওকে আটকে নেয় আর বলে, ভুলে যেয়েন না যে আমরা এখন মর্টাল রিয়ালামে আছি। তখনই সেখানে গভর্নর চলে আসে। নিজের মেয়ে সুহোকে এখানে দেখে সুহোর বাবা অনেক বেশি রেগে যায়। সে সুহোকে নিয়ে সেখান থেকে যেতে চায়। তবে সুহো তখন ফ্যানিউর হাত ধরে, যেটাতে ফ্যানিউর হাতে থাকা একটি পাথর অনেক বেশি শাইন করতে থাকে। ফ্যানিউ এটা দেখে অবাক হয়ে যায়। সুহো তখন বুঝতে পারে যে এ কোনো সাধারণ মানুষ নয়, অবশ্যই এ কোনো ইম্মর্টালই হবে। ও তখন ফ্যানিউকে বলে, এখন বাবা আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু পরে আমি আপনার সাথে অবশ্যই দেখা করব। সুহোর বাবা তখন ওকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমাদেরকে লানলিং প্যাভিলিয়ন দেখানো হয়, যেখানে সবাইকে ইমমর্টাল হওয়ার জন্য শিক্ষা দেওয়া হতো। মাস্টার সবাইকে একটি মূল্যবান পাথর বা ডিভাইন পাথরের গল্প শোনায়, যেটা নাকি ডেমনরা চুরি করে নিয়ে গিয়েছে, যার কারণে ওদের প্যাভিলিয়নের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। এতে সকল শিষ্যরা অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, আমরা ওই ডেমনদেরকে ছাড়বো না, আমাদের প্রতিবাদ করা উচিত, ডেমনদের সাথে কথা বলা উচিত। যেটা শুনে মাস্টারের হাওয়া বেরিয়ে যায়। মাস্টার তখন নাটক করতে থাকে আর বলতে থাকে, দেখো আমাদের লার্নিং প্যাভিলিয়নের কি অবস্থা, না আছে পর্যাপ্ত টাকা, না আছে শক্তি, তাহলে আমরা ডেমনদের সাথে কি দিয়ে লড়াই করব? এটা বলতে বলতে মাস্টার সেখানে অসুস্থ হয়ে যায়, যেটাতে সকল শিষ্য সেখান থেকে পালিয়ে যায়। তবে দেখানো হয় মাস্টার তো এতক্ষণ নাটক করছিল। সেখানে আমরা চংজংকেও দেখতে পাই। এদিকে আমরা সুহোকে দেখতে পাই, যার উপরে তার বাবা অনেক বেশি রেগেছিল। বাবা সুহোকে অনেক বেশি মারে আর বলে, দিন দিন তোমার অমর হওয়ার লোভ এতই বেড়ে যাচ্ছে যে তুমি অনেক বেশি অ্যারোগেন্ট আর উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছ। তবে এসব কিছুতে সুহোর একদমই যায় আসে না। এরপর আমরা ফ্যানিউকে দেখতে পাই, যে ওই পাথরটি নিয়ে বসেছিল। আর তোমাদেরকে বলে রাখি, এটাই সেই পাথর যে পাথরে চুরি হওয়ার কথা মাস্টার বলছিল। আসলে ফ্যানিউই এই পাথরটি চুরি করেছিল। তবে অনেক দিন ধরে এই পাথরটি ওর কাছে আছে, কিন্তু কোনো সময় এই পাথরের ব্যবহারও করতে পারিনি। আজ প্রথমবার সুহোর টাচ করায় এই পাথরটি শাইন করে উঠেছে। তাই এখানে ফ্যানিউ বুঝতে পারে এই পাথরটি ব্যবহার করার জন্য ওর সুহোকে প্রয়োজন। এরপর আমাদেরকে দেখানো হয় মাস্টারের নিষেধ করার পরও ল্যান্ডলিং প্যাভিলিয়নের সকল ডিসেবল ওই ডেমনদের সঙ্গে লড়াই করতে এসেছিল। ফলে ডেমনরা সবাই মিলে ওদেরকে মারছিল। তখনই সেখানে একটি লোক চলে আসে। এই লোকটির পরিচয় তোমরা একটু পরে জানতে পারবে। লোকটি সেখানে এসে সকল ডেমনদেরকে মেরে ফেলে। এতে তখন একটি ডিসেবল ওনাকে ধন্যবাদ জানায়। লোকটি জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? এতে ডিসেবল সবকিছু খুলে বলে যে ওই পাথরটি ডেমনরা চুরি করে নিয়েছে, যার কারণে ওরা এখানে এসেছে পাথরটি উদ্ধার করার জন্য। যখন ওই লোকটি জানতে পারে পাথরটি চুরি হয়ে গেছে, তখন অনেক বেশি রেগে যায় আর বলে, আমার সবকিছু জানা হয়ে গিয়েছে, তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই, এবার আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই পিছন থেকে কেউ একজন এসে ওই ডিসেবলকে মেরে ফেলে। দেখা যায় এটা হচ্ছে ডেমন ফুলিং, যে কোল্ড স্প্রিং প্যালেসের জেনারেল। আর এই লোকটি হচ্ছে ডেমন ঝেনিউ, যে কিনা কোল্ড স্প্রিং প্যালেসের মাস্টার। তো এখানে ঝেনিউ বলে, ওই পাথরটি চুরি হয়ে গিয়েছে, যেহেতু পাথরটি আমরা চুরি করিনি, এর মানে নিশ্চয়ই পাথরটি ফ্যানিও চুরি করেছে। যে করেই হোক ওর কাছ থেকে ওই পাথরটি চিনিয়ে আনতে হবে। এরপর ফ্যানিউকে দেখানো হয়, যার গার্ড তাকে এসে সুহোর ব্যাপারে সবকিছু জানায়। চ্যাংশান বলে, নিশ্চয়ই মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়, যদিও ওকে আমাদের অনেক প্রয়োজন, কিন্তু আমরা ওকে এখানে কি করে আনবো? ফ্যানিউ বলে, চিন্তা করো না, ও নিজে থেকে এখানে আসবে। দেখা যায় সুহো সত্যি সত্যি সেখানে চলে এসেছে। ও আস্তে আস্তে ভিতরে চলে আসে। তখনই সেখানে ফ্যানিও চলে আসে। ফ্যানিও এখানে কিছু বলতেই যাবে, তার আগে সুহো বলে ওঠে, চলো একসাথে ড্রিঙ্ক করি আর কথা বলি। এরপর ওরা দুজন একসাথে ড্রিঙ্ক করতে বসে, যেখানে সুহো বলে, তোমার পরিচয় দাও।
এতে ফ্যানিও নিজের পরিচয় দেয়, তবে ওখানে মিথ্যা বলে যে ও হচ্ছে একজন ইম্মর্টাল। সুহো বলে, আর আমি এটা কেন বিশ্বাস করবো যে তুমি একজন ইম্মর্টাল, তার প্রমাণ দাও আগে। এতে ফ্যানিও একটি তুড়ি বাজায়, সাথে সাথে বিদ্যুৎ চমকে ওঠে আর চারদিকে বৃষ্টি হতে থাকে। এদিকে দেখানো হয় চংজং ততক্ষণে সিটিতে ফিরে এসেছিল লানলিং প্যাভিলিয়ন থেকে নিজের ইম্মর্টাল হওয়ার ট্রেনিং কমপ্লিট করে। ও তো এই বৃষ্টি দেখেই বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো ডেমনের কারসাজি। এদিকে সুহো এতক্ষণে বিশ্বাস করে নেয় যে ফ্যানিও একজন ইম্মর্টাল। ফ্যানিও তখন ওই পাথরটি নিয়ে সুহোর কপালে ধরে। সুহো বুঝতে পারছিল না যে ফ্যানিও এটা কি করছে। তখনই ওই পাথরটি শাইন করে ওঠে, তবে পাথরটি কিছুতেই অ্যাক্টিভেট হচ্ছিল না। ফ্যানিও বুঝতে পারে সুহোর ভিতরে যে শক্তি আছে সেটা অনেক বেশি দুর্বল। প্রথমে ওকে সুহোর শক্তি জাগিয়ে তুলতে হবে। এদিকে চংজংও তখন ওই প্যাভিলিয়নে পৌঁছে যায় ডেমন অরার সন্ধান করতে করতে। তখনই সেখানে ফ্যানিওর দুই সাথী চলে আসে। ওরা বুঝতে পারে এ তো হচ্ছে লানলিং প্যাভিলিয়ন থেকে ট্রেনিং প্রাপ্ত একজন ইম্মর্টাল। ওরা তখন ওর উপরে আক্রমণ করে, কিন্তু ওরা চংজংয়ের কোনো ক্ষতি করবে তার আগেই সেখানে সুহো চলে আসে। সুহোকে এখানে দেখে চংজং অনেকটা অবাক হয়ে যায়। চংজং তো ফ্যানিওকে দেখে বুঝতে পারে এটা কোনো সাধারণ ডেমন নয়, আর তার উপরে সুহোর সাথে ফ্যানিওকে দেখেও একদমই খুশি হয় না। ফ্যানিও জিজ্ঞাসা করে, তুমি আবার কে? এতে চংজং নিজের পরিচয় দেয়, তার সাথে এটাও বলে আমি হচ্ছি সুহোর ফিয়ন্সে, তাই ওর থেকে দূরে থাকো। এটা বলে চংজং সেখান থেকে সুহোকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসে। এখানে আমরা চংজং আর সুহোর কথা থেকে এটা জানতে পারি চংজং যে একজন ইম্মর্টাল সেটা সুহো জানে না। চংজং এটা ওর কাছ থেকে লুকিয়ে রেখেছে। রাতের বেলা সুহো আবারও বের হয় ফ্যানিওর সাথে দেখা করার জন্য। তখনই ওর উপরে একটি উইপ ডেমন আক্রমণ করে। এরপর আমরা একটি লেডিকে দেখতে পাই যে সিটির লোকেদের নৃত্য পরিবেশন করে মনোরঞ্জন করছিল। তবে হঠাৎ করে সেখানে থাকা লোকেদের কিছু একটা হয়ে যায়, আস্তে আস্তে তারা সেখানেই মারা যায়। আমরা বুঝতে পারি এই লেডিটি কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন ডেমন। তখনই সেখানে চংজং চলে আসে। চংজংকে দেখে ওই লেডি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সুহো পালাতে পালাতে ফ্যানিওর কাছে চলে আসে। সুহোর পিছু পিছু ওই ডেমনটিও সেখানে চলে এসেছিল। এতে ফ্যানিও ওই ডেমনটিকে একটি তালিসমান দিয়ে মারে। প্রথমে ডেমনটি অজ্ঞান হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ওর জ্ঞান আবারও ফিরে আসে। ফ্যানিও ওই ডেমনটির সাথে পেরে উঠছিল না। ওই ডেমনটি যখনই সুহোকে মারতে যাবে তখনই ফ্যানিওর কাছে থাকা ওই পাথরটি সুহোকে বাঁচাতে চলে আসে। সুহো ওই পাথরটি ধরে নেয়। ফ্যানিওকে আটকানোর জন্য ওর হাত ধরে। তখন দেখতে পাই সুহোর কিছু একটা হচ্ছে। এরপর সুহো নিজেকে একটি অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। আসলে এটি একটি গোপন সমুদ্র ছিল। সুহো সমুদ্রের ওই পাশে একটি ডিভাইন গডকে দেখতে পায়, যার কাছে একটি ব্যাজ ছিল। সুহোর মনে পড়ে ওই পার্পল মুন ডিভাইন লর্ডের কাছেও ঠিক একই রকমের টোকেন ছিল। এটাও বুঝতে পারে হয়তো এই ডিভাইন গডই হচ্ছে পার্পল মুন। সুহো সেখানে যেতে যাবে তার আগে সেখানে ফ্যানিও চলে আসে আর সুহোকে আটকে নেয়। ততক্ষণে ওই ডিভাইন গড সেখান থেকে চলে গিয়েছিল। ফ্যানিও এখানে বুঝতে পারে ওই পাথরটি অলরেডি সুহোর ভিতরে ঢুকে গিয়েছে। ও সুহোর ভিতর থেকে ওই পাথরটি বের করার চেষ্টা করে, তবে কোনো একটি শক্তি ওকে আটকাচ্ছিল। এতে ফ্যানিও রেগে যায় আর ওর গলা টিপে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো তুমি কে? ফ্যানিও তো এখানে ওকে মেরেই ফেলতে চাইছিল, যাতে ওই পাথরটি সুহোর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে তখন এর উল্টো প্রভাব ফ্যানির উপরেই পড়ে। ফ্যানিও অনেকটা আহত হয়ে যায়। এরপর ওরা দুজনে রিয়াল ওয়ার্ল্ডে ফিরে আসে, যেখানে ফ্যানিও অনেকটা অসুস্থ হয়ে পড়ে। যেটা দেখে লি বুঝতে পারে যে ফ্যানিওর 7 স্টার সোল আস্তে আস্তে জেগে উঠতে চলেছে। এতে তো ফ্যানিও মারাও যেতে পারে। তখনই সেখানে আবার সুহোর বাবা চলে আসে। সুহো নিজের বাবার কাছে আসে। এতে সুহোর বাবা ওকে আবারও এখানে আসতে দেখে অনেক বেশি রেগে যায় আর ওকে মারতে যায়। তবে চংজং এখানে সুহোকে বাঁচানোর জন্য কথা ঘুরিয়ে দেয়। চংজং বলে, আমি ভাবছিলাম যে সুহোকে আমার তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। এটাতে তখন সুহোর বাবা রাজি হয়ে যায় আর ওদের দুজনকে সেখান থেকে নিয়ে যায়। বাড়িতে গিয়ে সুহো বিভিন্ন বই পড়ে এটা বুঝতে পারে যে ফ্যানিও কোনো ইম্মর্টাল হতেই পারে না। ও নিশ্চয়ই একজন ডেমন, কারণ কোনো ইম্মর্টালের কখনো 7 স্টার সোল জেগে উঠতে পারে না। এদিকে ফ্যানিওর আস্তে আস্তে 4টা 7 স্টার সোল জেগে উঠেছিল, আর 3টা জেগে উঠলে ও মারা যেতে চলেছে, যেটাতে চ্যাংশান তো কান্না করতে থাকে। লি বলে, তুমি চুপ করো, এখনো 3টা বাকি আছে, তার মানে এখন আমাদের হাতে সময় আছে। এদিকে চংজং আসে সুহোর সাথে কথা বলার জন্য। তখন ও বুঝতে পারে যে সুহোর ভিতরে ওই পাথরটি রয়েছে। চংজং এটা দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে সুহোর ভিতর এটা কি করে আসলো। মাঝরাতে চংজং সুহোর ঘরে আসে আর ওর ভিতর থেকে ওই পাথরটি বের করার চেষ্টা করে, তবে ও কিছুতে এটা পারছিল না। এদিকে আমাদেরকে দেখানো হয় ফ্যানিও এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। ও ভাবতে থাকে
যে ওই পাথরটি কি করে সুহোর ভিতর থেকে বের করবে। পরে তিনি ও সুহোর কাছে চিঠি পাঠায় আর সুহোকে ওর সাথে দেখা করতে বলে। তবে সুহো এবার নিজের সেফটির জন্য একটি তলোয়ার নিয়ে যায়। ফ্যানিও বলে, তোমার ভিতরে যে পাথরটি রয়েছে ওটার শক্তি জাগিয়ে তুলতে আমাকে সাহায্য করো। এতে সুহো বলে, আমি কেন তোমাকে সাহায্য করতে যাব? ফ্যানিও বলে, কারণ আমি জানি তুমি ওই গোপন সমুদ্রে থাকা ডিভাইন লর্ডের সাথে দেখা করতে চাও। তবে তুমি যদি ওই গোপন সমুদ্রে আবারও যেতে চাও, তার জন্য তোমাকে এই পাথরের শক্তি জাগিয়ে তুলতে হবে, এবং এটা তুমি আমাকে ছাড়া করতে পারবে না। সুহো কিছুক্ষণ ভাবে আর বলে, ঠিক আছে, কিন্তু এই পাথরের শক্তি জাগিয়ে তুলতে আমাকে কি করতে হবে? ফ্যানিও বলে, বেশি কিছু না, শুধু ভালোবাসা, লোভ, খুন, ঘৃণা এবং এই 5টি জিনিসের চিন্তা তোমাকে আনতে হবে। এটা শুনে সুহো তো অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি এগুলো কোথা থেকে আনবো? ফ্যানিও বলে, চিন্তা করো না, তার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। সুহো ওর সাথে যেতে রাজি তো হয়ে যায়, কিন্তু 3 দিনের সময় যায়, কারণ কয়েকদিন পরে ওর বাবার জন্মদিন। এমনিতে ওর বাবা ওর উপরে রেগে আছে, তার উপরে ওর বাবার জন্মদিনটাও খারাপ করতে চায় না। এরপরে আমরা ঝেনু আর ফুলিংকে দেখতে পাই, যারা জানতে পারে ওই পাথরটি এখন একজন সাধারণ মানুষের ভিতরে রয়েছে, অর্থাৎ সুহোর ভিতরে। ঝেনু ফুলিংকে আদেশ দেয় যাতে ওই মেয়েটিকে মেরে ওই পাথরটি এখানে নিয়ে আসে। তবে তখনই এন্ট্রি হয় সেখানে আরেকটি ডেমনের। এই ডেমনের নাম হচ্ছে চেন। তো চেন ছিল ঝেনুর অনেক বিশ্বস্ত একজন ডেমন, যার কারণে ফুলিং তো ওকে অনেক বেশি হিংসা করত। এরপর আমরা চংজি আর সুহোকে একসাথে মার্কেটে দেখতে পাই। তখনই ওরা খেয়াল করে শহরের কিছু লোক অদ্ভুত আচরণ করছে। চংজি বুঝতে পারে এটা তো সেই লোক যাকে ওই দিন ওই ডেমন মেরে ফেলেছিল। তবে আসলে ওরা মরেনি, ওদের মধ্যে একটি ভাইরাস ইনফেক্ট করে দেওয়া হয়েছে, যার কারণে ওরা এখন জম্বিতে পরিণত হয়েছে। এই বিষয়ে জানার জন্য চংজি তখন লানলিং সেক্টে চলে যায়, যেখানে আঙ্কেলদের সাথে ওর দেখা হয়ে যায়। এখানেও জিজ্ঞাসা করে ওই পাথরের বিষয়ে, যে ওই পাথর যদি কাউকে নিজের মাস্টার মনে করে তাহলে কি হবে। এতে আঙ্কেলদের ভিতরে একজন বলে, ওই পাথরটি যাকে নিজের মাস্টার হিসেবে মেনে নেবে সে যদি কোনো ডেমন হয়, আর যদি সে আমাদের লানলিং সেক্টে আসে তাহলে সাথে সাথে মারা যাবে। চংজং জিজ্ঞাসা করে, যদি সে কোনো মানুষ হয় তাহলে কি হবে? এতে আঙ্কেল বলে, তাহলে তো ওই পাথরটি নিজে থেকেই তাকে মেরে ফেলবে, কারণ মানুষের কাছে কোনো শক্তি নেই। এটা শুনে চংজং তো অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে ফুলিংকে দেখানো হয় যে তখন চলে আসে সুয়োকে নেওয়ার জন্য। ও এখানে সে সুয়োকে নিয়ে যেতেই যাবে, কিন্তু তার আগে সেখানে ফ্যানিও চলে আসে। ফ্যানিওকে দেখে ফুলিং সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফ্যানু সুহোকে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এটা বলেও সুহোকে নিয়ে যেতে যায়। সুহো বলে, কিন্তু আমার বাবার বার্থডে এখনো শেষ হয়নি। ফ্যানুও বলে, যদি তুমি বাঁচতে চাও তাহলে এক্ষুনি আমার সাথে চলো। এটা বলেও যখনই ওর হাত ধরতে যাবে তার আগেই সুহোর ভিতরে আবারও পাওয়ার জেগে ওঠে। ফ্যানু বুঝতে পারে কিছু একটা তো হতে চলেছে। তবে তখনই সুহো সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা ফুলিংকে দেখতে পাই যে অনেকটা আহত ছিল, ও সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে চংজং চলে আসে। চংজং ওকে এভাবে দেখে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়, যেখানে ডাক্তার ফুলিংয়ের চিকিৎসা করতে থাকে। এদিকে দেখানো হয় সুহোর জ্ঞান ফিরে আসে, যেখানে ফ্যানি ওকে জিজ্ঞাসা করে, ওই পাথর তোমাকে একটি ভিশন দেখিয়েছে, এখন বলো সেটা কি? সুহোর মনে পড়ে ওই পাথরটি ওকে জম্বি ভাইরাসে আক্রান্ত ওই মানুষদেরকে দেখিয়েছে, তবে এটা ও ফ্যানিওকে জানায় না। ও শুধু ফ্যানিওকে এটুকুই জিজ্ঞাসা করে, এই পাথরটি যা দেখায় তা কি সত্যি নাকি শুধুমাত্র ইলিউশন? ফ্যানিও বলে, এই পাথরটি যা দেখায় তা ভবিষ্যতে ঘটতে চলেছে। এটা শুনে তো সুহো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরও তাড়াতাড়ি করে সিটি মার্কেটে চলে আসে, যেখানে ওই একই দৃশ্য দেখতে পায় যেটা ওই পাথর ওকে দেখিয়েছিল। এদিকে দেখানো হয় ফুলিংয়ের জ্ঞান ফিরে আসে, তবে ফুলিং তো ওই ডাক্তারকেই মেরে ফেলে যে ওকে বাঁচিয়েছিল। সুহোর বাবা সুহোকে বলে, শহরে জম্বি ভাইরাসের আতঙ্ক অনেক বেশি বেড়েই চলেছে, তাই তাকে এগুলো সামলানোর জন্য যেতে হবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সুহোর তো নিজের বাবার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। এদিকে ফুলিংকে দেখানো হয়, ফুলিং এসব কিছু দেখে হাসছিল। আসলে ও নিজে এই জম্বি ভাইরাস শহরে ছড়িয়েছিল। তো সুহোর বাবা সেখানে গার্ড নিয়ে চলে আসে আর পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। তবে তখনই সেখানে সুহো চলে আসে। সুহো নিজের বাবাকে সাহায্য করছিল। জংজং তখন ফুলিংকে দেখে ফেলে। ও ফুলিংকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তাহলে তুমি এটা করেছো? ফুলিং বলে, হ্যাঁ, দেখো কাল রাতে তুমি আমাকে বাঁচিয়েছো, যার কারণে ধন্যবাদ স্বরূপ আমি তোমাকে এই উপহার দিয়েছি। জংজং তখন ওদেরকে বাঁচানোর জন্য যেতে থাকে, তবে তার আগে ফুলিং ওকে নিয়ে সেখান থেকে চলে যায়। সুহোর বাবা তো ওই জম্বি ভাইরাসে আক্রান্ত লোকেদের সাথে লড়াই করতে গিয়ে নিজেও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, যেটা দেখে সুহো তো কিছুতেই মানতে পারছিল না। সুহো নিজের বাবার কাছে যায়,
তবে তখন ওর বাবাই ওর গলা টিপে ধরে। সুহো কোনো মতে নিজেকে বাবার থেকে ছাড়ায়। এরপর দেখানো হয় ওর বাবাকে সবাই মিলে ধরে রেখেছিল। সুহো ঠিক করে যে করেই হোক নিজের বাবাকে বাঁচাবে, তাই ও একটি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দেখানো হয় চংজাং আসে ফ্যানুর সাথে দেখা করতে। আসলে ও ভাবছিল এসব কিছুর পিছনে হয়তো ফ্যানুও দায়ী আছে, কারণ ও যেহেতু একজন ডেমন। ও এখানে এসে ফ্যানুর কাছে অ্যান্টিডোট চায় সবাইকে ঠিক করার জন্য। ফ্যানু ওকে প্রথমে বোঝানোর চেষ্টা করে এসব কিছুর পিছনে ও নেই, বরং অন্য ডেমনের হাত রয়েছে। তবে চংজং এটা বিশ্বাস করতে চায় না। এতে তখন ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তবে তখনই সেখানে সুহো চলে আসে। সুহো চংজংকে ইমমর্টাল রূপে দেখে ফেলে, যেটা দেখে ওর বিশ্বাসই হচ্ছিল না। চংজংও তখন ঘাবড়ে যায়। ও তখন সেখান থেকে সুহোকে নিয়ে বাইরে আসে। সুহো ওর উপরে অনেক রাগ দেখায় আর বলে, ছোটবেলা থেকেই আমি ইমমর্টালদের প্রতি কতটা না আগ্রহী ছিলাম। সবাই আমাকে পাগল ভেবেছে, বুলি করেছে, কিন্তু তারপরও তুমি আমাকে সত্যিটা জানাওনি যে তুমি একজন ইমমর্টাল। তুমি এত বড় মিথ্যা কথা আমাকে কি করে বলতে পারলে? চংজং বলে, আমি বাধ্য ছিলাম। সুহো বলে, যাই হোক, তুমি আমাকে ইমমর্টাল রিয়ালামে নিয়ে চলো। সেখানে লোকেরা হয়তো এটা জানে যে কি করে এই জম্বি ভাইরাসের অ্যান্টিডোট বানানো যায়। চংজং বলে, কোনো লাভ নেই, তারা এই বিষয়ে কিছুই করতে পারবে না। এটা শুধুমাত্র সেই ডেমনগুলোই জানে যে ডেমনগুলো এই ভাইরাস ছড়িয়েছে। যেটা শুনে সুহো রেগে যায়। সুহো বলে, তুমি আমার বাবার জন্য এটুকুও করতে পারবে না? ছোট থেকেই আমার বাবা তোমাকে মানুষ করেছে। এটা বলেই সুহো সেখান থেকে ফ্যানুর কাছে যেতে থাকে, যেটাতে চংজং ওকে নিষেধ করে আর বলে, ওই লোকটা একদমই ভালো না, ওর কাছে যেও না। সুহো বলে, ও ডেমন হতে পারে ঠিকই, কিন্তু তোমার মতো এত বড় মিথ্যাবাদী না, আমি ওকে বিশ্বাস করি। এটা বলে সুহো যেতে যাবে, কিন্তু চংজং তখন ম্যাজিক করে ওকে আটকে দেয়। সুহো বলে, তুমি আমাকে ছাড়ো, তবে চংজং কিছুতেই ওকে ছাড়ে না। এদিকে দেখানো হয় শহরের অবস্থা তো দিন দিন আরো খারাপ হচ্ছে, যেগুলো দেখে ফুলিং অনেক বেশি খুশি হচ্ছিল। চংজং যখন সেখান থেকে চলে যায়, সুহো তো সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তবে কিছুতেই পারছিল না। তখনই ওর মনে পড়ে সেই পাথরের কথা। সুহো ঠিক করে ওই পাথরটি ও নিজের থেকে বের করবে, তাই তখন নিজেকেই মারতে যায়। তবে পাথরটি ওকে নিজেকে মারতে দেয় না, আর সেই জাদুর ব্যারিয়ারটিও ভেঙে দেয়। এতে সুহো তাড়াতাড়ি সেখান থেকে ফ্যানুর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় ফুলিংয়ের সাথে চংজংয়ের দেখা হয়ে যায়, যেখানে ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তবে তখনই সেখানে ঝেনু চলে আসে। ঝেনু সেখানে সে চংজংকে মারতে যায়, তবে ফুলিং এটা করতে দেয় না। এই সুযোগে চংজং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখানো হয় সুহো চলে আসে ফ্যানুর কাছে। ও এখানে ফ্যানুর কাছে অ্যান্টিডোটও চায়, তবে ফ্যানু ওকে নিষেধ করে আর বলে ওটা দিতে পারবে না। যেটাতে সুহো তখন নিজের হাতে কাটা চিহ্ন দেখায়। আসলে আসার সময় ও ইচ্ছা করে এটা করেছিল, কারণ ও জানতো যে ফ্যানু এত সহজে রাজি হবে না। ও ফ্যানিওকে বলে, যদি তুমি এখন আমাকে অ্যান্টিডোট না দাও তাহলে কিছুক্ষণের মধ্যে আমার অবস্থাও একই হবে। আর আমি জানি যে তুমি আমাকে ছাড়া কখনোই এই পাথরের শক্তি জাগিয়ে তুলতে পারবে না। এতে ফ্যানিও রেগে যায় আর ওর গলা টিপে ধরে। ফ্যানিও বলে, তুমি কি মনে করেছো যে আমি তোমাকে মারতে পারবো না? সুহো বলে, হ্যাঁ, তুমি আমাকে মারতে পারবে না, যতই তুমি না মানো এটাই সত্যি। এটাতে তখন ফ্যানিও শান্ত হয়। ফ্যানিওর হাতে তখন আর কোনো উপায় ছিল না, তাই তখনও ওকে একটি বীজ দেয় আর বলে এই বীজটি রোপণ করতে। যখন এই বীজ থেকে গাছ বেরিয়ে এতে ফুল ধরবে, তখনই এটা অ্যান্টিডোটে পরিণত হবে। তবে এতে পানির বদলে মানুষের রক্ত দিতে হবে। যত বেশি রক্ত দিবে তত বেশি গাছ বড় হবে। ফ্যানিওর কথা মতো সুহো তখন ওই বীজটি রোপণ করে আর নিজের রক্ত দেয়। সাথে সাথে ওই গাছটি বেড়ে ওঠে। সুহো নিজে আরো বেশি রক্ত দিতে থাকে যাতে গাছটি বড় হয়, যেটা দেখে সুহো খুশি হয়ে যায়। সুহো ওই গাছের রস বানিয়ে নিজের বাবাকে খাওয়ায়। এরপর যখন ও সেখান থেকে যাচ্ছিল তখনই অজ্ঞান হয়ে যেতে চায়, তবে ফ্যানিও এসে ওকে ধরে নেয়। ফ্যানিও বলে, নিজের জীবনের কোনো পরোয়াই নেই দেখছি। এটা বলে ওকে রুমে নিয়ে আসে। ফ্যানিও মনে মনে বলে, ও অনেক বেশি চালাক, কিন্তু তার সাথে অনেক বেশি বোকাও। এটা বলে ও চলে যেতে শুরু করে। তখন সুহো নিজের চোখ হালকা করে খোলে। ওর তখন ছোটবেলার কথা মনে পড়ে, ঠিক এইভাবেই পার্পল মুন ডিভাইন লর্ড চলে গিয়েছিল। তবে সুহো এটাকে বেশি পাত্তা দেয় না। এদিকে দেখানো হয় চংজং চলে আসে লানলিং সেক্টে, যেখানে ও মাস্টারের কাছে এটা বলে দেয় ওই পাথরটি সুহোর বডিতে রয়েছে, যেটাতে মাস্টার অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমাদেরকে ফুলিং আর ঝেনিউকে দেখানো হয়, যারা জানতে পারে
যে সুহো নাকি অ্যান্টিডোট পেয়ে গিয়েছে। এতে জেনেও বুঝতে পারে এটা আসলে ফ্যানিওর কাজ। ঠিক তখনই ফ্যানিও ওর সাথে দেখা করতে আসে। এখানে ওদের দুজনের কথা থেকে আমরা জানতে পারি ফ্যানিও আসলে ওই পাথরের শক্তি জাগানোর চেষ্টা করছিল, কারণ ওর 7 স্টার সোলের মধ্যে 4টা সোলই জেগে উঠেছে। বাকি 3টা জেগে উঠলেও মরে যাবে, আর একমাত্র এই পাথরই পারবে ওকে বাঁচাতে। তবে জেনেও কিছুতেই চাচ্ছিল না যে ফ্যানও বেঁচে থাকুক। এরপর দেখানো হয় যে সুহোর বাবা একদম ঠিক হয়ে গিয়েছে। সুহোর বাবা ওর সাথে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করে তুমি অ্যান্টিডোট কোথায় পেয়েছো। তবে এটা সুহো ওনাকে জানায় না। সুহোদের প্যালেসের সামনে অনেকেই ভিড় করেছিল, কারণ তাদেরও অ্যান্টিডোটের দরকার। এতে তখন সুহোর বাবা সুহোর কাছে যায় আর জিজ্ঞাসা করে ওই অ্যান্টিডোট কোথায়। তখনই সে সুহোর হাতে কাটা চিহ্ন লক্ষ্য করে। এটা দেখে সুহোর বাবা রেগে যায়। সে সুহোকে সবকিছু খুলে বলতে বলে, না হলে সুহো তার মরা মুখ দেখবে। এটাতে সুহো তখন তাকে সবকিছু বলে দেয়। সুহোর বাবা ওই গাছের কাছে যায়। তখনই সেখানে একটি গাছ চলে আসে আর ওই গাছটি নিতে যায়। তবে সুহোর বাবা তাকে আটকায় আর বলে এটা তুমি ছিঁড়তে পারো না, এটা আমার মেয়ের রক্ত দিয়ে তৈরি হয়েছে, এটা আমার মেয়ের জীবন, এটা আমি কিছুতেই ছিঁড়তে দেব না। এতে ওই গার্ড বলে কিন্তু অ্যান্টিডোটের তো খুবই প্রয়োজন সবার, না হলে সবাই কি করে ঠিক হবে। এটাতে সুহোর বাবা বলে কেউ ঠিক হবে না, কারণ এটা কাজই করে না। সুহোর বাবা দেখায় যে সে এখনো ঠিক হয়নি, এটা শুধু সাময়িকভাবেই মানুষকে ঠিক করে। পরে সিনে আমাদেরকে দেখানো হয় সুহোর বাবা নিজের হাতে সুহোর জন্য বারবিকিউ বানায়। অনেকদিন পর বাবা মেয়ে একসাথে কথা বলে আর অনেক গল্পও করে। সুহোর বাবা এখানে ওকে ওর ছোটবেলার গল্প বলতে থাকে। যেদিন সুহো আর শিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তারা ওদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছে যায়। সুহোর বাবা তখন সেখানে পার্পল মুনের আলোর রশ্মি দেখতে পায়। তবে যতক্ষণে তারা সেখানে পৌঁছায় পার্পল মুন ডিভাইন লর্ড সেখান থেকে চলে গিয়েছিল। সুহোর বাবা সুহোকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি এটাও জানি যে সত্যি ইমমর্টাল ডেমন এরা আছে। তবে আমি তোমাকে এইসব কিছুর ভিতরে জড়াতে চাইনি, তাই সব সময় তোমাকে এর থেকে দূরে রাখতে চেয়েছি। সবশেষে সে সুহোকে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। সুহোর তখন একটু সন্দেহ হয় যে ওর বাবা হঠাৎ করে আজকে ওকে এইগুলো কেন বলছে। নিশ্চয়ই ওর বাবা ওর থেকে কিছু লুকাচ্ছে। তাই তখন বলতে বলে যে আপনি কি লুকাচ্ছেন। তবে তখনই ওর মাথা ঘুরতে শুরু করে। আসলে ওই বারবিকিউর মধ্যে কিছু একটা মেশানো ছিল। সুহোর বাবা বলে তুমি এখন গিয়ে ঘুমাও। আসলে সে ওই বারবিকিউর ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, কারণ সে চাচ্ছিল না এখন যেটা হবে সেটা সুহো নিজের চোখে দেখুক বা জানুক। এরপর সুহোর বাবা গিয়ে ওই গাছটিকে জ্বালিয়ে দেয়। সে নিজের গার্ডকে বলে 20 বছর ধরে আমি এই শহরকে রক্ষা করে এসেছি, এখনো সময় চলে এসেছে আবার নতুন করে এই শহরকে রক্ষা করার। এরপর আমাদেরকে দেখানো হয় সুহোকে একটি ক্যারেজে করে ওর বাবা শহরের বাইরে পাঠিয়ে দেয়। তবে তখনই সুহোর জ্ঞান ফিরে আসে। সুহো এটা দেখে তাড়াতাড়ি ওই ক্যারেজ থেকে নেমে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে দেখানো হয় সুহোর বাবার উপরে লোকজন তো অনেক বেশি ক্ষেপেছিল যে সে কেন তাদেরকে অ্যান্টিডোট দিচ্ছে না। তখনই সেখানে সুহো চলে আসে। তবে একটি ব্যারিয়ারের কারণে ও আর ওই পাশে যেতে পারছিল না। আসলে এটা ফুলিংয়ের কাজ ছিল। সবাই সুহোর বাবার উপরে রেগেছিল। ঠিক সেই সময় সুহোর বাবার কিছু একটা হতে থাকে। আস্তে আস্তে সে আবারও অসুস্থ হতে শুরু করে। সবাই এটা দেখে বুঝতে পারে সে আবারও জম্বি হতে শুরু করেছে। এতে সবাই মিলে তখন তাকে মারতে আসে। সবাই মিলে তাকে পিটাতে শুরু করে। সুহোর বাবা ততক্ষণে পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সে একটি লোকের উপরে আক্রমণ করে। তবে তখনই সেখানে একটি ছোট বাচ্চা চলে আসে আর বলে আমার বাবাকে প্লিজ ছেড়ে দিন। বাচ্চাটিকে দেখে সুহোর বাবা আস্তে আস্তে নিজের উপরে কন্ট্রোল আনার চেষ্টা করে আর ওই লোকটিকে ছেড়ে দেয়। তবে সে জানতো সে বেশিক্ষণ নিজের উপরে কন্ট্রোল রাখতে পারবে না, তাই তখন চিল্লাতে শুরু করে আর বলতে থাকে আমি তো গডের উপরে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকের পরে আমার মনে হচ্ছে যে এখানে কোনো গডই নেই, না হলে আমাদেরকে কেউ বাঁচাতে আসছে না কেন এখনো। সুহোর বাবা বলে ব্যাস আর কোনো উপায় নেই। তবে মরার আগে সে নিজের গার্ডকে বলে গিয়েছিল যারা এখনো সুস্থ আছে তাদেরকে যেন রক্ষা করে এই সিটির বাইরে নিয়ে যাওয়া হয়। যে সিটির মানুষরা একটু আগে তাকে কিনা মারার চেষ্টা করেছে, এখনো সে তাদের কথাই ভাবছে। যাই হোক, এরপর সে তলোয়ার নিয়ে নিজেকেই নিজে মেরে ফেলে, যেটা সুহো নিজের চোখে দেখে। এরপর ফুলিং সেই ব্যারিয়ারটি ভেঙে দেয়, যার কারণে সুহো তখন দৌড়ে নিজের বাবার কাছে আসে। সুহো অনেক বেশি কষ্ট পায় আর চিল্লিয়ে বলতে থাকে তোমাদের কারণে আমার বাবার আজ এই অবস্থা, তোমাদেরকে বাঁচাতে গিয়ে সে মারা গিয়েছে আর তোমরা কি না আমার বাবাকেই মারতে গিয়েছিলে।
সুহোর বাবা সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে সুহোর ভিতরে তখন সেই পাথরের পাওয়ার জেগে উঠতে শুরু করে। ওর ভিতরে 5টি চিন্তার মধ্যে একটি চিন্তা জেগে ওঠে, যেটা কিনা ছিল দয়ালু। ওই পাথরের শক্তির কারণে শহরের সবাই তখন ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবেশ আবারও ঠান্ডা হয়ে যায়। সুহো আস্তে আস্তে নিচে পড়তে থাকে। তখনই সেখানে ফ্যানও চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। সুহো তখন অজ্ঞান ছিল। আমরা দেখতে পাই ওর স্পিরিট তো ওই গোপন সমুদ্রে আবারও চলে এসেছিল, যেখানে ওই ডিভাইন লর্ডকে দেখতে পায়, যে একদম ফ্যানের মতো দেখতে ছিল। সুহো এখানে তাকে দেখে বলতে থাকে, প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন, যেভাবে আপনি কয় বছর আগে আমার বোন শিখে বাঁচিয়েছিলেন। তার জন্য দরকার হয় আমি আমার প্রাণ আপনাকে বলিদান দিয়ে দেব। তবে ডিভাইন লর্ড বলে, আমার দ্বারা এটা সম্ভব না, এটা তুমি পারবে। যেটাতে সুহো অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোনো ডেমন পারবে না? কোনো ইমমর্টাল পারবে না? একজন মানুষ কি করে পারবে? আমি তো একজন সাধারণ মানুষ। ডিভাইন লর্ড বলে, পারলে তুমিই পারবে। তার জন্য তোমাকে নিজের ভিতরে থাকা পাথরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে, ওই 5টি জিনিস খুঁজে। সুহো তার কাছে আর কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগে ডিভাইন লর্ড সেখান থেকে সুহোকে বের করে দেয়। এরপর সুহোর জ্ঞান ফেরে। সুহো জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়? চংজং সুহোকে ওর বাবার কাছে নিয়ে যায়। দেখানো হয় ওর বাবা একটি কফিনের ভিতরে, যেটা দেখে সুহো সেখানে অনেক বেশি কান্না করে। এদিকে আমরা ফ্যানিওকে দেখতে পাই, যাকে ইমমর্টাল মাস্টার বলে, আমি জানি যে তুমি এখন অসুস্থ, তোমার ওই পাথরেরও দরকার রয়েছে, আর এর জন্যই তুমি সুহোকে ব্যবহার করতে চাচ্ছ। তবে আমি তোমাকে একটি কথা বলছি, সুহোকে কখনো কিছু করার জন্য জোর করো না। সদ্য ওর বাবা মারা গিয়েছে। ফ্যানিও তো এগুলো চুপ করে শুনছিল। এদিকে আমাদেরকে দেখানো হয় যে নিউ ফুলিংকে অনেক বেশি পানিশমেন্ট দিচ্ছিল। ও ফুলিংকে বলে, তুমি কি জানো যে এখন তোমাকে আমি কেন পানিশমেন্ট দিলাম? ফুলিং বলে, হ্যাঁ, কারণ আমি চংজংকে বাঁচিয়েছিলাম। জেনিও বলে, আমি তোমাকে 1 মাসের সময় দিলাম, যাও চংজংকে মানিয়ে নাও, ও যেন আমার হয়ে কাজ করে। আর যদি এটা না করতে পারো তাহলে ওকে আমি মেরে ফেলবো, সাথে তোমার অবস্থাও করুণ হবে। এদিকে এখন পর্যন্ত সুহো নিজের বাবার জন্য কান্না করছিল। ও তখন চংজংকে বলে, আমি জানি আমার বাবার মৃত্যুর পিছনে তোমার কোনো হাত নেই, কিন্তু তারপরও তোমার সাথে আমার আর কোনো রকম সম্পর্ক রাখা একেবারেই সম্ভব নয়, তাই তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে চংজং অনেক কষ্ট পায়। এরপর আমাদেরকে দেখানো হয় সুহো নিজের বাবাকে সমাধি দিয়ে দেয়। সুহো সেখানে বসে প্রতিজ্ঞা করে, আমি অবশ্যই আপনার মৃত্যুর প্রতিশোধ নেব। তখনই সেখানে ফ্যানিও চলে আসে। ফ্যানিও বলে, আমি তোমাকে তোমার প্রতিশোধ নিতে সাহায্য করব, আমার সাথে চলো। কিন্তু সুহো এতে না বলে। সুহোর উপর অনেক বেশি রেগেছিল। সুহো বলে, আজ আমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি যদি আমাকে অ্যান্টিডোটের জায়গায় ওই আগাছা না দিয়ে এটা বলতে যে তোমার কাছে কোনো অ্যান্টিডোট নেই, তাহলে হয়তো আমার কাছে সময় থাকতো অন্য উপায় বের করে আমার বাবাকে বাঁচানোর, কিন্তু তুমি সেটা হতে দাওনি। তবে ফ্যানও তখন ওর হাত ধরে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটাতে সুহো রেগে গিয়ে নিজের হেয়ারপিন বের করে ওর বুকে ঢুকিয়ে দেয় আর বলে, আমি তোমার সাথে কোথাও যাব না। তখন সেখানে চংজং চলে আসে আর ফ্যানিওকে বলে, ওকে ছেড়ে দাও, তুমি ওকে এখান থেকে কোথাও নিয়ে যেতে পারবে না। ফ্যানিও বলে, আমি তো ওকে এখান থেকে নিয়েই যাব, পারলে আমাকে আটকে নাও। এটা বলে ও সেখান থেকে সুহোকে জোর করে নিয়ে যায়। এদিকে আমাদেরকে ফুলিংকে দেখানো হয়, যার স্পিরিট বিস্ট ওকে বলে, ওই চংজং আপনাকে একবার বাঁচিয়েছে বলে আপনি ওর উপরে এরকম সিম্প্যাথি দেখাচ্ছেন, যার কারণে মাস্টার আপনাকে আজকে অনেক পানিশমেন্ট দিয়েছে। ফুলিং বলে, এটা কোনো সিম্প্যাথি নয়, এটা একটা ফিলিংস, যেটা আমি নিজেও বুঝতে পারছি না। এদিকে দেখানো হয় ফ্যানিও তো সুহোকে জোর করে নিজের রাজ্যে নিয়ে এসেছিল। তবে সুহো এখানে একদমই থাকতে চাচ্ছিল না, যেটাতে ফ্যানিও বলে, তোমার মধ্যে ওই পাথরটি রয়েছে, ওই পাথরটি আমার, তার মানে তুমিও এখন থেকে আমার, তাই এখান থেকে তুমি 1 পাও নড়তে পারবে না। যেটাতে সুহো তখন একটি তলোয়ার বের করে আর নিজেকেই মারতে যায়। তবে তার আগেই ফ্যানিওকে আটকে নেয়। ফ্যানিওকে বলে, তুমি কি নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাও না? তার জন্য একমাত্র আমি তোমাকে সাহায্য করতে পারি। সুহো বলে, এর কোনো প্রয়োজন নেই, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নিজেই নেব। ওই ফুলিং এবং ঝেনিওকে আমি নিজের হাতে মারবো। ফ্যানিও বলে, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি পারলে আমাকে মেরে দেখাও, আমি কথা দিচ্ছি এখান থেকে 1 পাও নড়বো না। এটাতে সুহো বলে, এর জন্য পরে তুমি আফসোস করবে না তো? এটা বলে ও তখন তলোয়ার নিয়ে ওকে মারতে যায়। ফ্যানিও নিজের কথা রাখে, ও সেখান থেকে 1 পাও নড়ে না, কিন্তু নিজের জাদু দিয়ে ও ঠিকই সুহোকে আটকে নেয়। ফ্যানিও বলে, দেখলে তো, তুমি আমার সাথে পারলে না, আর আমার থেকে ঝেনু কম শক্তিশালী না, তাহলে ওর সাথে কি করে পারবে? তাই আমি তোমাকে বলছি আমার সাথে থাকো, আমি তোমাকে আস্তে আস্তে তৈরি করব, যাতে তুমি ঝেনুর সাথে লড়াই করতে পারো। সুহো বলে, ঠিক আছে, আমি তোমার কথাই মেনে নিচ্ছি, তবে যখন আমি তৈরি হয়ে যাব
তখন যদি আমি তোমাকেও মারতে চাই তাহলে কি হবে? ফ্যানিও বলে তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে মারতেই পারো, পরেরটা পরে দেখা যাবে। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই লানলিং সেক্টে চংজংকে অনেক পানিশমেন্ট দেওয়া হচ্ছিল, কারণ ওকে নিং সিটির দায়িত্ব দেওয়া হয়েছিল আর ও সেটা ঠিকমতো পালন করতে পারেনি। পানিশমেন্ট নেওয়া হয়ে গেলে চংজং একটি মাউন্টেনে বসে কাল্টিভেশন করতে থাকে। তখনই সেখানে ফুলিং চলে আসে। ফুলিংকে দেখে চংজং রেগে যায় আর বলে ওই দিনে আমার তোমাকে মেরে ফেলা উচিত ছিল, কেন যে তোমাকে বাঁচিয়েছিলাম। পুলিং বলে তোমার আফসোস করাটা স্বাভাবিক, কারণ আমার জন্য আজকে তোমার এই অবস্থা হয়েছে। পুলিং বলে কিন্তু তুমি কেন এখন এই লার্নিং সেক্টে আছো? একটু সামান্য ভুলের কারণে ওরা তোমাকে কত বড় পানিশমেন্ট দিয়েছে। তোমার উচিত এই লার্নিং সেক্ট ছেড়ে আমার সাথে যোগদান দেওয়া। যদি তুমি আমার সাথে যোগদান দাও অনেক কিছু পাবে। চংজং রেগে যায় আর বলে তুমি এটা স্বপ্নে কি করে ভাবলে যে আমি তোমার সাথে যোগদান দেব? পুলিং বলে আমি তোমার মা বাবার বিষয়ে সবকিছুই জানি, যে তোমার মা বাবা এই সেক্টরে একজন ইমমর্টাল ছিল। একবার ডেমনরা নাকি পৃথিবীতে আক্রমণ করে মানব জাতিকে ধ্বংস করছিল, তাই তারা তখন ডেমনদের সাথে লড়াই করার জন্য গিয়েছিল। সেখানে ডেমন চিনিয়ানের হাতে তাদের মৃত্যু হয়ে যায়। ঠিক এমনটাই তোমার মাস্টার তোমাকে জানিয়েছে। তবে তুমি কি এটা জানো যে তোমার বাবা মার মৃত্যুর 2 দিন আগে ডেমন চিনিয়ান মারা গিয়েছিল? তাহলে সে কি করে তোমার বাবা মাকে মারবে? তুমি ভেবে দেখো, তোমার মাস্টার তোমার থেকে শক্তিটা লুকিয়েছে। তার আজ পর্যন্ত ইনভেস্টিগেশন করে এই সত্যিটা খুঁজে পায়নি যে তোমার মা বাবাকে কে মেরেছে। যদি তুমি এটা জানতে চাও তাহলে আমার সাথে তোমাকে যোগদান দিতে হবে, আমাদের ডেমন রিয়ালমের সাথে তোমাকে হাত মেলাতে হবে। এটা বলে ফুলিং সেখান থেকে চলে যায়। চংজং তখন ভাবতে শুরু করে যে ফুলিং যা বলেছে তা কি সত্যি নাকি মিথ্যা। এদিকে দেখানো হয় যে সুহো আসে ফ্যানুর কাছে। ওইখানে এসে বলে আমাকে জাদুবিদ্যা শেখাও, যেটাতে ফ্যানু বলে তুমি এসব শিখে কি করবে? তুমি আমাকে বলো, আমি তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেব। সুহো বলে না, এর কোনো দরকার নেই, আমি নিজের হাতে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। যেটাতে ফ্যানও তখন রাজি হয়ে যায়। ফ্যানু ওকে প্র্যাকটিস করার জন্য নিয়ে যায়, যেখানে সুহো তো প্রথমেই সবচেয়ে শক্তিশালী তলোয়ার দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। চ্যাংশান বলে তুমি কি জানো এই তলোয়ারটা অনেক বেশি শক্তিশালী, এর ওজন 1000 কেজিরও বেশি, তুমি এটা তুলতে পারবে না। তারপরও সুহো ওই তলোয়ারটা কোনো মতে তোলে, কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে ও অনেকটা আহত হয়। যেটাতে ফ্যানিও বলে আজকের মতো এইটুকুই, এখন গিয়ে তোমার বিশ্রাম নেওয়া উচিত। সুহো বলে কিন্তু এখন তো শুরুই করলাম না। ও ফ্যানিওকে জোর করতে থাকে যাতে ফ্যানিও ওকে শেখায়, তবে ফ্যানিও ওকে নিষেধ করে আর সেখান থেকে চলে যায়। যেটাতে সুহোর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। ও ভাবতে থাকে ফ্যানিও নিজের কথা রাখছে না। এটা ভাবতে ভাবতে ও বাইরে চলে আসে। তখনই দেখতে পায় ফ্যানিও কোথায় যাচ্ছে। এতেও ফ্যানোর পিছু নিতে নিতে একটি রুমে পৌঁছায়, যেখানে কিছু টোকেন দেখতে পায়। ওই টোকেনের উপরে চিংফ্যাং, ইউনান আর জুনিও নামে ব্যক্তিদের নাম লেখা ছিল। তখনই ফ্যানু সোহোকে দেখে ফেলে। ও তো সোহর উপরে রেগে যায় আর ওর গলা টিপে ধরে। ফ্যানু সোহোকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? ভুলে যেও না যে এটা ডেমন রিয়ালাম, এখানে তুমি নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না। সোহো বলতে থাকে তুমি এভাবে আমাকে বুলি করতে পারো না। এটাতে তখন ফ্যানু ওকে সেখান থেকে বের করে দেয়। ফ্যানু তখন ভাবতে থাকে নিজের অতীতের কথা। সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা ছোট্ট ফ্যানুকে দেখতে পাই। ওর জ্ঞান ফিরে আসে, তবে ওখানে কাউকে চিনতে পারছিল না। গুশান নামের এই লোকটি বলে আমি হচ্ছি তোমার দাদু। চিংফ্যাং নামের এই ছেলেটি বলে আমি তোমার বড় ভাই। যদিও ফ্যানু ওদেরকে চিনতে পারছিল না, কারণ ওর কিছু মনে ছিল না। তারপরও ওদের সাথে মিশতে মিশতে ফ্যানু ওদের সাথে মিশে যায়। এগুলো ভেবেই ফ্যানুর মন তো খারাপ হয়ে যায়। এখন অতীতে কি হয়েছিল সেটা তো আমরা পরে জানতে পারবো। এদিকে সুহো নিজের মনে মনে ভাবছিল যে ফ্যানু ওর সাথে এরকমটা কেন করলো। নিশ্চয়ই ফ্যানুর সাথে অতীতে কিছু একটা হয়েছিল, যার কারণে ও এরকম করছে। পরের দিন সকাল হতে না হতেই সুহো ফ্যানুর কাছে চলে যায়। সেখানে ও ফ্যানুর জন্য খাবারও নিয়ে এসেছিল। ফ্যানু বলে তুমি এখানে কোন মতলব নিয়ে এসেছো? সুহো বলে তুমি জানোই যে আমি এখানে কেন এসেছি, তুমি কবে থেকে আমাকে প্র্যাকটিস করাবে? যেটাতে ফ্যানু বলে এখন আমি এটা নিয়ে চিন্তা করতে চাই না, এটা নিয়ে আমি পরে ভেবে দেখবো। সুহো এতে মেনে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে তখনই ও অজ্ঞান হয়ে যায়। দেখা যায় সুহোর গলায় তো লাল লাল দাগ হয়ে গিয়েছে। ফ্যানু জিজ্ঞাসা করে সত্যি করে বলো তুমি কি করেছো? কিছু তো একটা করেছো, না হলে এটা হওয়ার কথা না। এতে সুহোকে খুলে বলে ও তো শুধু ডেমনদেরকে দেখে ডেমনদের কাল্টিভেশন করার চেষ্টা করছিল। ফ্যানিও বলে আচ্ছা তাহলে এই জন্যই এটা হয়েছে। তোমার এই কাল্টিভেশন করা একদমই উচিত হয়নি, কারণ তোমার ভিতরে যে পাথর রয়েছে ওই পাথরটি ডেমন শক্তির বিপরীত, কারণ ওটা ইমমর্টাল গডেস শিং ইউর ডিভাইন অবজেক্ট। সুহো বলে যদি আমি ডেমনদের কাল্টিভেশন নাই করতে পারি তাহলে আমি কি করব? ফ্যানিও বলে এখন তো একটাই উপায় রয়েছে, তোমাকে ইমমর্টালদের কাল্টিভেশন করতে হবে।
যেটাতে সুহো বলে, কিন্তু কোন ইমমর্টাল আমাকে কাল্টিভেশন শেখাবে? ফেনু বলে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ফেনু সুহোকে নিয়ে একটি ইমমর্টালের কাছে আসে। এ হচ্ছে একটি ইচ্ছাধারী কচ্ছপ। তো সেখানে সে ফেনু কিছুক্ষণ ওকে উল্টো ঝুলিয়ে রাখে। এরপর ফেনু বলে, আমি এখানে তোমার জন্য একটি জরুরি কাজ নিয়ে এসেছি। যেহেতু আমি তোমাকে আগে একবার ঝেনুর কাছ থেকে বাঁচিয়েছিলাম, তাই এখন রিপে করার সময় চলে এসেছে। তুমি ওকে ঠিক করো আর ওকে কাল্টিভেশন শেখাও, না হলে তুমি তোমার জীবন আমাকে দিয়ে দাও, যেটা আমি বাঁচিয়েছিলাম। এটা শুনে তো কচ্ছপ মাস্টার অনেক ভয় পেয়ে যায়। সে রাজি হয়ে যায় ওকে কাল্টিভেশন শেখাতে। প্রথমে মাস্টার সুয়োকে একটি পিল দেয়, যেটা খেয়ে সুয়ো একদম ঠিক হয়ে